Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Rima's Passion Bangladeshi Finlandian blogger. আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি ব্লগ শেয়ার করছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আজকে হচ্ছে আমাদের ঈদের পরের দিন, আমাদের মেহমান আসবে, তাই আমরা একটু প্রিপারেশন নিচ্ছি। আর সে বাবা মাংস কেটে নিচ্ছে। এগুলো আমাদের কুরবানির মাংস না, আমাদের কুরবানির মাংস এখনো আসেনি বাসায়। এখানের কুরবানির সিস্টেমটা একটু অন্যরকম। আমরা কুরবানির পশুও দেখিনি। যারা যারা কুরবানি দিবে তারা যারা মাংস বিক্রি করে তাদের কাছে অর্ডার দেয়, আর ঈদের পরে সেই মাংসগুলো আসে। আমাদের কুরবানির মাংস হয়তো বা আজকে আসবে, এখনও যেহেতু জানি না আসবে কি না আসবে, সো আগের মাংসই নিলাম রান্না করার জন্য। এখানে আগের কিছু খাবার রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে দুজনেই নাস্তা সেরে ফেলবো। আমি খাবারগুলো গরম দিয়ে ভেড়ে নিলাম, আর আনিশা বাবাকেও বলছি খাওয়ার জন্য, কিন্তু ও বলছে যে আগে মাংসটা বসিয়ে দেই, আমরা নাস্তা খেতে খেতে সেগুলো হতে থাকুক, তাহলে একটা রান্না শেষ হয়ে যাবে বা পরেরগুলো করতে পারবো আর কি। আসলে দেখা যায় মেহমান আসার আগে রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকতে ইচ্ছে করে। আনিকা ভাবিদেরকে ঈদের দিন কল দিয়েছিলাম যে আসার জন্য, ওনারা তো সেদিন ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। তো সে সময় আমাকে কথা দিয়েছিল আর কি আজকে আসবে, হয়তো বা ওনারা বিকেলের দিকে আসবে। আর ওনাদের কুরবানির মাংস নেওয়ার জন্য হেলসিঙ্কি আসতে হবে। তো আমরা নাস্তা করে নিয়েছি, আর আরিশ বাবুকেও মাঝে মাঝে ওর বাবা একটু মুখে দিচ্ছে, কিন্তু উনি তো এটা মুখে রাখে না, ফেলে দেয়। আমাদের খাবার দেখলে তখন এমন ভাব করে মনে হচ্ছে যে তার এখনই সব খেতে ইচ্ছে করতেছে, মুখে দেওয়ার পর আর খাবে না। আজকের ওয়েদারটা ভালোই আছে মোটামুটি, নীল আকাশের মধ্যে ছিটা ছিটা মেঘ ধরে আছে। তো আমি এখানে মুরগি কেটে নিলাম রান্না করার জন্য, আর গরুর মাংসটাও মোটামুটি হয়ে আসছে। আজকে মাংসগুলো খুবই ভালো পড়েছে, আর রান্নাও মনে হচ্ছে মজা হবে, লবণ দেখে বুঝতে পেরেছি। আর এখানে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, এগুলো এখন বাটিতে নিয়ে নিচ্ছি। আমার গলাতে একটু ব্যথা আছে, তার জন্য একটু আস্তে কথা বলছি। বুঝতে সমস্যা হলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল, এগুলোকে একটু ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি। নেড়ে ছেড়ে গ্রানটা যখন বের হয়েছে, তারপর এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে একদম পুরো পাউডার করে ফেলবো। আজকে একটু মাসকলাইয়ের ডাল রান্না করব। অনেক দিন থেকে রান্নাটা করব ভাবতেছি, কিন্তু এটা ঝামেলার মনে হয়, তার জন্য আর করা হচ্ছিল না। আজকে ভাবলাম রান্না করি, ভাইয়াও পছন্দ করে। আর এখানে লতি রান্না আমি মাঝে দিয়ে এসে ঘরদোর গুছিয়ে নিয়েছি। খুব একটা গোছাতে হয়নি, কারণ আগের দিনই তো ঈদ গিয়েছে। এর মাঝে ডালটাও রান্না হয়ে গিয়েছে, একটা ডিম ভেঙে দিয়ে দিল। আর এই ডালটা রান্না হয়ে গেলে তাজা ধনিয়া পাতা উঠিয়ে দেওয়ার মধ্যেই অন্যরকম মজা, অনেক সুন্দর ঘ্রাণ আসে। সেটাও হাতের কাছে ছিল, একটু ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছে। আর রান্না বান্না মোটামুটি সব শেষ, এখন সব কিছু বেড়ে নিব। ডালগুলো থেকে খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। বাঙালি রসনায় ডালের কদর যুগ যুগ ধরে, পাতে ডাল না হলে হাত ডুবিয়ে ডাল ভাত না খেলে অনেকের চলেই না। যারা এই ডালটা পছন্দ করেন, মাসকলাইয়ের ডাল খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলতেই হয়, আহ খেলাম রে। এই ডালের পুষ্টিগুণও অনেক, প্রচুর ফাইবার আছে বলে হজম ভালো হয়, আর কোষ্ঠকাঠিন্য দূর করে। তো এই যে রান্নাবান্না শেষ, এখানে লতি, ডাল আর মুরগি রান্না করেছি, আর হচ্ছে গরুর মাংস, আর তেমন কিছু করা হয়নি। তো সব কিছু শেষ হলো, আর এর মাঝে খবর আসলো যে আমাদের কুরবানির মাংস আসছে, আরিশের বাবা নিয়ে আসতে গিয়েছে। তো এর মাঝে ভাবিরাও চলে আসছে। আরিশ কিছু বলে গেছো? ভুলে গেছো, ভুলে গেছো। 14 দিন হয়েছে নাকি ভাষাটা বলেন? 14 দিন হয়ে গেছে, অনেক দিন হয়েছে না? 14 দিন হয়েছে? ভুলে গেছি। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কুরবানির মাংস দেখতে পেলাম। এটা ভেড়া কুরবানি দিয়েছে।
এখানে কলিজা, ফুসফুস, অন্যান্য জিনিসগুলো, আর ওখানে হচ্ছে পুরো মাংসটা, মাথা বা নাড়ি বুড়ি এগুলো থাকে যে ওগুলো বাদে আর কি সম্পূর্ণ অংশগুলো এখানে। যেহেতু এই জবাহ কেবল আল্লাহর উদ্দেশ্যে, সেই হিসেবে কোরবানির গোশত কারোর জন্যই খাওয়ার জায়েজ হওয়ার কথা ছিল না, কিংবা আর সকলের জন্য খাওয়া জায়েজ হলেও কোরবানি দাতার জন্য খাওয়ার অনুমতি থাকার কথা নয়। কিন্তু আল্লাহ তাআলা বড়ই মেহেরবান, তিনি এটা সকলের জন্যই খাওয়া বৈধ করে দিয়েছেন। তবে তিনি ইরশাদ করেন, তখন তার গোশত থেকে নিজেরাও খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকেও খাও এবং তাকেও যে নিজে অভাব প্রকাশ করে। তো এখানে তো জানার মতে তেমন কেউ নেই, এমন কাউকে দিতে পারলে ভালো লাগতো যার আসলেই দরকার। আজকে এভাবেই ফ্রিজে রেখে দিলাম, পরে হয়তো যাদের সাথে পরিচয় আছে তাদেরকে দাওয়াত করে বা বাসায় দিয়ে আসা যাবে। তো ভাবিরা বিকেলের দিকে আসছে, আমরা নাস্তা করে বের হলাম, একটু বাসার সামনেই আর কি ঘোরাঘুরি করতেছি। আমরা বের হয়েছিলাম আর আমার কাকিদের সাথেও দেখা হলো। ওনার মায়ের বাসা আবার আমরা যে বাসাটায় থাকি এখানে নিচতলায়। তো সবার সাথে দেখা হয়ে আজকে অনেকটাই ঈদের মতো লাগছে। ঈদের দিনটাই একটু বেশি মন খারাপ ছিল। এখন আমরা বাসায় চলে আসছি আর খাওয়া দাওয়া করে ফেলবো। মাংস রান্না ছিল দেখে আর কুরবানির মাংস আজকে রান্না করিনি। ভাবিরা আসছিল আর আরিশ প্রথম দিকে কান্না করেছিল, এখন পুরোপুরি সবার সাথে মিশে গিয়েছে। বাচ্চাদের নাকি 14 দিন মনে থাকে কাউকে, তো ভাবিকে বললাম 14 দিনের ভিতরে আসতে, কিন্তু ওনারা তো আসে নাই। তো আজকে হচ্ছে আমার জন্মদিন আর এটা হচ্ছে আমার জন্মদিনের আয়োজন। আসলে ছোটবেলা থেকে আম্মা বলতো যে জন্মদিন করলে গুনাহ হয়, তার জন্য স্পেশালভাবে বা স্পেশাল কোনো দিন মনে হতো না জন্মদিনকে, আমার কখনো মনেও থাকতো না। আসলে অনেক কিছুই তো আমরা জানি গুনাহ হয়, কিন্তু সেভাবে কোনো কিছু মানি না। কিন্তু অনেক কিছু দেখা যায় ছোটবেলা থেকে যখন শুনে আসি তখন সেটা মেনে চলার চেষ্টা করি। তবে এবার কেন হয়েছে সেটাও বলছি। কার বার্থডে আজকে? আন্টি হ্যাপি বার্থডে টু ইউ। কই করে গেছে? নাও হাতে নাই এনে খাওয়াই দাও। এখানে রাখবো। হাতে নেই এনে খাওয়াই দাও। ওকে। আজকের আয়োজনটা করেছে আনিকা ভাবি, আর আমার তো জন্মদিন মনেও থাকে না যে আপনার জন্য সম্ভব হয়েছে, তার কথা না বললেই নয়। আমি আরিশকে একটু খাওয়াই দিচ্ছি। মজা 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 এত লোকের টেক্সট তো তো ভাবিরা রেডি হয়ে বসে আছে চলে যাওয়ার জন্য, একদিন থাকতে বললাম, কিন্তু আজকে ওনাদের কুরবানির মাংসটা চলে আসছে, তার জন্য লাপের আনতে চলে যাবে। ওনারা আসাতে মন অনেকটা খানি ভালো হয়েছে, আর আমরাও ওনাদের বিদায় জানাতে নিচে আসলাম। আল্লাহ হাফেজ বল, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আমরা চলে যাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও আন্টিকে। এখন আবার আসবো। তো ভাবিরা চলে গিয়েছে আর বিদায় বেলা তো আমার মন খারাপ করে। তো আরিশা বাবা বলছে যে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বের হয়েছি, আমরা একটু গাড়ি দিয়ে ঘুরলাম আর এখন মার্কেটে আসছি। আমরা হেলসিংকি যে কাকি থাকে ওনাদেরকে দাওয়াত করেছি, তো কাকি আবার লামের মাংস খায় না, তার জন্য ভাবলাম গরুর মাংস কিনে নিয়ে আসি। প্রথমে এখানে সবজি দোকান থেকে কিছু সবজি নিলাম আর এখন মাংস দোকানে যাচ্ছি মাংসটা নেওয়ার জন্য। তো আজকে কেক কাটার কাহিনীটা বলি। আমার ঈদ প্রিপারেশনের যে ব্লগটা দিলাম সেখানে সকালবেলা দেখলাম যে একটা কমেন্ট আসলো, পরে কমেন্ট পড়ে দেখি আমাকে জন্মদিনের উইশ করছে আপুটা। আপুর নাম হচ্ছে আফসানা মিমি আখি আপু, ইউটিউবে আমার সাথে পরিচয়। আমার মনেও নাই কবে কখন ওনার সাথে জন্মদিনের কথা বলছি বা কত তারিখে কি, আমার মনেও নাই। আর আজকে যে আমার জন্মদিন ছিল সেটাও আমার মনে নেই। তো পরে আমি কমেন্ট দেখে আমি এতটা খুশি লাগছে, আরিশের বাবাকেও পরে বলতেছি যে আমার নিজেরও মনে নাই ওই আপুটা আমাকে কতটা ভালোবেসে আমার মনে রাখছে, আবার আমাকে উইশ করলো।
কমেন্ট পেয়ে আমার অনেক খুশি লাগছে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, হাতে যেহেতু বাসায় গেস্ট ছিল, সাথে সাথে কমেন্টটা রিপ্লাই দিতে পারিনি। তো আমি তো ভাবলাম আরিশের বাবাকে বলছি যেহেতু, ও মনে হয় কোনো আয়োজন বা কোনো কিছু করবে, কিন্তু তার আয়োজন কি আমি নিজেও আবার ভুলে গিয়েছি, ওর তো মনে আছে কিনা আমি জানি না। পরে আরিশা বাবার ভাইয়া গিয়েছিল ওনাদের কুরবানির মাংসটা আনতে। আমি আর ভাবি গল্প করছিলাম, আর ভাবির ছোটবেলার ছবি দেখাচ্ছিল। তো ছবি দেখানোর সময় ওনার জন্মদিনের কেক কাটা বা জন্মদিনের যে ছবিগুলো সেগুলো দেখাচ্ছিল। তো সেই সময় বলতে বলতে আমি বলছিলাম যে আমরা ছোটবেলা থেকে কখনো জন্মদিন পালন করিনি বা কখনো এগুলোর আয়োজন করা হয়নি। বলতে বলতে হঠাৎ করেই আমার মনে পড়লো যে আজকে আমার জন্মদিন। তো ভাবিকে বললাম, বলার সাথে সাথে ভাবি বলতেছে, ও আচ্ছা তাহলে তো ভাইয়ের কথা বলতেছে, ওনাকে বলতে হবে। আমি ভাবিকে নিষেধ করলাম যে আর কিছু বলার দরকার নাই, ভাবিও আর কল টল দিতে আমি দেখিনি। পরে দেখলাম আরিশা বাবার ভাইয়া আসার সময় কেক আর ফুল নিয়ে আসছে, দেখে সত্যি অনেক ভালো লাগছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি, আমি যে ভাবিকে বলেছি আমি সেটা আবার ভুলে গিয়েছি, অন্যান্য কি যেন কাজকর্ম ছিল সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে ভুলে গিয়েছিলাম। পরে আমি তো মনে মনে খুশি যে আরিশা বাবাকে সকালবেলা বলছি সেটা আবার মনে রাখছে, আবার কেক আর ফুল নিয়ে আসছে। পরে আমি আরিশকে বলতেছি, আরিশ দেখো তোমার বাবা আমাকে জীবনের প্রথম কিছু একটা মনে রেখে আবার গিফট নিয়ে আসলো। পরে শুনলাম যে ও আনেনি, ওর মনেও ছিল না, ভাইয়াকে ভাবি বলেছে যে ভাইয়া নিয়ে আসছে। ও আসলে এমনই, কোনো কিছু মনে রাখে না মাঝে মাঝে, এই জন্য রাগও হয়। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে এভাবে রেখেছে সেজন্য শুকরিয়া আর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল মানুষদের প্রতি যারা আমাকে না দেখেও আমার কাজগুলোর প্রশংসা করে, সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়। আসলে নিজের মনটা সুন্দর হলে পৃথিবীটাই সুন্দর। আর এই সুন্দর পৃথিবীতে কত রঙের মানুষ থাকে, আমরা সব সময় যাই দেখি তাই কিন্তু সত্যি না। অন্তর্বেদীর দৃষ্টিতে সবার দোষগুণ আমাদের অ্যান্টিনায় ধরা পড়বার সাধ্যে না, কিন্তু দোষগুণ মিলিয়েই তো আমরা মানুষ। আমরা কেউই এসব দোষ কিংবা গুণের ঊর্ধ্বে না। যে যেমনই হোক, যাই করুক, দিন শেষে একজনের কাছে বিশ্বস্ত হতে চাওয়া, ভালোবাসা চাওয়া বা নির্ভরতা চাওয়া এবং প্রমাণ করতে চাওয়া আমি শ্রেষ্ঠ, এটা মানুষের স্বভাবগত অভ্যাস। আর এই স্বভাবগত অভ্যাসের কারণে কিছু মানুষ নিজেকে ভালো সাজিয়ে সারাক্ষণ অন্যকে প্রমাণ করতে ব্যস্ত। তুমিই খারাপ, তুমিই বোকা, সব দোষ তোমারই, অর্থাৎ অন্যের গীবত, নিন্দা এবং সমালোচনার মুখর। এরা মূলত বেকার, হাতে কোনো কাজ নেই। এরা ঝগড়াটে, সারাক্ষণ সুযোগ খোঁজে, ঝগড়ার বিষয় খোঁজে এবং অন্য কারো নিচ্ছুপ বা নির্লিপ্তপনায় ক্ষোভে ফেটে পড়ে। এরা নিজেরাই নিজেদের মন গড়া অশান্তি ডেকে আনে। এদের কোনো কাজ নেই, একটাই কাজ অন্যের পেছনে লেগে থাকা, অন্যের কাজের দোষ ধরা, অন্যকে বিরক্ত করা। সারাক্ষণ একটাই চিন্তা করে কি করলে অন্য একজন জ্বলবে, কষ্ট পাবে, বিরক্ত হবে, অসহায় বোধ করবে। সার্বক্ষণিক মনের অশান্তি এদের পীড়া দেয়। এরা আপনার কাছে এক চেহারা নিয়ে আসবে, আবার অন্যজনের কাছে অন্য চেহারা নিয়ে যাবে। এরা সামনে গুণের কথা বলবে আর পেছনে দোষ আলোচনা করবে। এরা লোভী এবং অন্যের সব কিছুর প্রতি এদের লোভ। এরা ভীষণ ঈর্ষা কাতরায় ভোগে, অন্যদের সুখ বা কোনো প্রকার পাওয়া এদের অসুস্থ এবং অসুখী করে দেয়। আসলে পরিবেশ দূষণের ফলে অনবরত আমাদের শরীরে সভ্যতার বিষ ঢুকেছে, তাতেই আমরা নীলকণ্ঠ হয়ে আছি। এরপরে যদি আমাদের জীবনে এসে পড়ে বিষাক্ত মানুষের দল, তাহলে তো আমার আপনার সবার সবুজ জীবন মরুভূমি হয়ে যাবে। তাই বজ্র পদার্থ কাছে আসার আগেই এদের ছিনে ফেলতে হবে। ভালো দিনের পাশাপাশি আমাদের জীবনে সবারই খারাপ দিন আসে, কিন্তু এই খারাপ দিনটা যদি এই বিষাক্ত মানুষগুলোর জন্য আসে, তাহলে তার জন্য দায়ী থাকবো আমরাই। এই লোকগুলি চাইবে আপনি কষ্টে থাকুন, কারণ ওরাও মানসিকভাবে ভালো জায়গায় নেই। ওরা চান সবার জীবনে সুখ হারিয়ে যাক, আপনার কষ্ট হলেই ওদের আনন্দ বাড়বে। তাই এসব মানুষ থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, অনেক কিছু বললাম, কেউ কিছু মনে নেবেন না। আমি এখানে কিছু চেরি ফল এগুলোকে ভর্তা বানিয়েছি, আমি একটা কোটার মধ্যে নিয়ে তারপর ঝাঁকিয়ে জাম বানাই আমরা, ওভাবে করে বানিয়েছি।
আর এই যে খাওয়া শেষ হয়ে গেল, খুবই মজা লেগেছে আমার কাছে এটা। স্প্যাগেটি ভিডিওটা পুরোপুরি নিয়েছি, কিন্তু কি মশলা দিয়েছি না দিয়েছি বলার ইচ্ছা ছিল আর কথার মধ্যে চলে গিয়েছে, বলতে পারিনি। তো এখানে যে ফুসফুস এগুলো ওই সময় ডিপ ফ্রিজে রাখি নাই, ভাবলাম এগুলো দেখছিলাম সিদ্ধ করে তারপর হচ্ছে ঠিকঠাক করে কি করে বাড়িতে আমাকে করতে দেখেছি, বা শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ির সাথে যখন কোরবানির ঈদ পালন করেছিলাম তখন এগুলো আমরা বউ শাশুড়ি মিলে ঠিকঠাক করেছি। এখন আসলে অনেকটা ক্লান্ত, আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম এখন আবার কাটতে অনেক সময় পার হবে, তো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই তো আমাদের রাত হয়ে গেল। তো আজকে অনেক কথা বললাম, আমার কথার সাথে কেউ একমত নাও হতে পারেন, একমত না হলেও এসব মানুষ থেকে দূরে থাকার অনুরোধ করে আজকের ব্লগটি আমি শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। Sometimes I wonder why you keep talking like you don't give